আমার মেয়ের জন্মদিন ছিল। যে ভিডিওটা ছেড়েছিলাম সবাই বেশ ভালো অ্যাপ্রিসিয়েট করেছো এবং আমার মেয়ের শুভ জন্মদিনে যারা যারা তাকে আশীর্বাদ করেছো প্রত্যেককে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। ব্যস্ততার কারণে কমেন্টে উত্তর দিতে পারিনি, তাই সকলকে আমার অনেক অনেক ভালোবাসা। এত সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করা বৃষ্টিও প্রত্যেকটা কমেন্ট দেখেছে এবং সবাইকে আমরা অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। এই দিনটি যেন বারবার ফিরে আসে আমার মেয়ের জীবনে এবং তোমাদের আশীর্বাদ পাথেয় করে ওর বাকি জীবনটা কাটাবে। চলো তাহলে আজকে ভিডিও শুরু করি। মর্নিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একদম রোদ ঝলমলে সকাল। কালকে রাতে বৃষ্টি হয়েছে, সারাদিন গুমোট গরম ছিল। 5ই সেপ্টেম্বর, কালকে শিক্ষক দিবস ছিল। যাই হোক, কালকের দিনটা ভালো, মানে খারাপ ভালো মন্দ মিশিয়ে কেটেছে। কারণ কালকে তোমরা আমার আগের ব্লগে শুনেছো আমাদের এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং একজন মারা গেছে। ওই জন্য ভারাক্রান্ত ছিলাম, রাতের বেলা ভিডিও করিনি। সকালে দেখলাম যে গতকালকে মন্দিরের একটা ভিডিও দেখে মনে হলো ভিডিওটা দেখে একটা ভিডিও করি। মন্দিরা সোমনাথ দুজনে মিলে অনলাইন বিজনেস শুরু করেছে, খুব ভালো মনে হচ্ছে বিজনেসটা ওরা করতে পারবে। এতদিনে সোমনাথ একটা হয়তো সঠিক সিদ্ধান্ত নিল। অনলাইন করতে করতে যদি আস্তে আস্তে একটা স্থায়ী দোকান করতে পারে আরও ভালো হয়। ইউটিউবের টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে যদি বিজনেস করা হয়, সেই বিজনেসটা যদি চলে ঠিকমতো করা যায়, তাহলে কিন্তু ওই পরবর্তী লাইফটা আর অসুবিধা হয় না, চিন্তা করা যায় না। আজকে সোমনাথকে শুনতে হয়েছে যে সোমনাথ কাজ করে না, করে কোনো কাজ সে সঠিকভাবে করতে পারে না। জীবনের প্রথম দিক থেকেই ও চেষ্টা করেছে অনেক কাজের, কিন্তু ফেলিওর হয়েছে। কোনো কাজই সে স্থায়িত্বে টিকাতে পারেনি তার নিজের কথা অনুপাতে। একটা ভিডিওতে সে সবটাই বলেছিল। তবে যে চাকরিটা করতো করোনার সময়, ওই চাকরিটা হয়তো তার চলে গেছিল, নইলে ভালোই হতো। ওদের পৈতৃক ব্যবসা হচ্ছে পুজো করা, বিনা পুঁজির ব্যবসা। ওদের যে যজমান ধরা আছে ওর বাবার, আমি তো দেখেছি শুনেছি, ওদের কোনোদিন চাল কিনে খেতে হয় না। বস্তা বস্তা চাল ওদের যজমান বাড়ি থেকে আসে এবং ওরা সেটা খেয়ে ফোরাতে পারে না। তারপরে আরও অনেক ফল থেকে আরম্ভ করে নগদ পয়সা যজমানি করে বেশ ভালোই ইনকাম হয়। সংসারটা চালানোর জন্য কোনো রকম চিন্তা করা থাকে না। কিন্তু সোমনাথ তাদের পৈতৃক এটা বিজনেসই বলে, বিজনেসে যেতে পারেনি। সোমনাথও পুজো করতো, পুজো করেও একটা সময় সংসার চালিয়েছে। কিন্তু ওর পুজো করতে ভালো লাগে না, ব্রাহ্মণের ছেলে পুজো করতে ভালো লাগে না। এবার ভালো না লাগলে তো কিছু করার নেই না। যে কাজটা করবে তার নিজের যদি ভালো না লাগে, তাহলে সে কাজটা মন দিয়ে সে করতে পারে না, আর সেই কাজ সাকসেসও হয় না। এতদিনে সোমনাথ একটা ব্যবসা শুরু করেছে, অনলাইন কাপড়ের বিজনেস। সত্যিই ভালো লাগছে এটা দেখে, যে আর কেউ সোমনাথকে কোনোদিন, এবং আমিও বলতে পারবো না যে তুই পুরে কাজ করিস না। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এবং এই বিজনেসটা ওরা সত্যি যদি ধরে রাখতে পারে সোমনাথের আর পেছন দিকে তাকাতে হবে না। অনলাইন করতে করতে শেষকালে অফলাইন নিজের দোকান যদি করতে পারে সত্যিই ভালো হবে। তবে ওদের সিদ্ধান্ত অনেক সময় হঠকারী সিদ্ধান্ত হয়তো, মনে করো ওরা 5 মিনিটের মধ্যে সিদ্ধান্ত করে 5 মিনিটের মধ্যে ফাইনাল করে ফেলে। সেইভাবেই কিন্তু কাপড়ের ব্যবসাটা ওরা শুরু করেছে, অনলাইন বিজনেসটা। দেখা যাক, যদি চালাতে পারে, আমি বলছি যদি চালাতে পারে তাহলে খুব ভালো হবে। আর এখানে ইনভেস্ট হচ্ছে সোমনাথের, মন্দিরার ইনভেস্ট নয়। সোমনাথের নিজের ইনভেস্ট, তো খেটে বিজনেসটা করবে। আর বিজনেসে তো চড়াই উতরাই থাকবে, কিছু লাভ করবে আর প্রথম দিকে অনেক সময় লস হয়ে যাবে। এটা চিন্তা করলে হবে না। ব্যবসা করতে গেলে প্রথমে লস, তারপরে লাভ, এরকম করে করে এগোতে হবে। আর এখানে পরিশ্রম দুজনার, সোমনাথের বেশি, মন্দিরারও কম না। মন্দিরার সোমনাথই বলল যে সংসারের কাজকর্ম করে তারপরে এই রাত্রেবেলা লাইভ করে সেগুলো পরের দিন পার্সেল করা, এটা একটা সত্যি টাফ কাজ। এখন আবার মন্দিরা কোনো কাজের লোক নেই, সারাদিন সংসারের কাজকর্ম রান্না বান্না সব কিছু করে তারপরে রাত্রেবেলা লাইভ করে সেগুলো প্যাকিং করা, সেগুলো পৌঁছে দেওয়া। যদি দূরে হয় কুরিয়ার সার্ভিস, আর যদি কাছে হয় সেগুলো দিয়ে, মন্দিরা তো নিজেই বলেছে
যে কাছের গুলো সে নিজে গিয়ে ইয়ে করবে, মানে অর্ডার দেবে, সাপ্লাই দেবে, এটা একটা কথা। তা যাই হোক, এই ব্যবসাটা আমার খুবই ভালো লেগেছে। এবার ওরা এটা যদি টিকিয়ে রাখে তাহলে সোমনাথ দাঁড়িয়ে যাবে। সোমনাথের আর অন্যরকম চিন্তাভাবনা করা লাগবে না। মন্দিরা তো ব্লগিং করছেই, সেটা থেকে যে ইনকাম হচ্ছে। আর সোমনাথের এই বিজনেসটা যেটা করছে, এটা যদি সত্যি সত্যি চলে তাহলে সংসার খরচ মন্দিরার দেওয়া লাগবে না। মন্দিরার টাকাটা পুরোই ইয়ে হবে, জমা হবে। তা সত্যি শান্তিপুর থেকে শাড়ি আনলো, এরপরে নাইটি আনবে, আস্তে আস্তে ব্যবসা বাড়াবে। তবে আমি একটা কথা চিন্তা করছি, এই সব ব্লগাররা যদি এই শাড়ি নাইটির ব্যবসায় ঢোকে তাহলে ওদের নিয়ে কন্ট্রোভার্সি করা তো আমাদের মুশকিল হয়ে যাবে। কারণ ব্লগিংগুলো তখন ছোট হতে থাকবে। ব্যবসা যখন রমরমা চলবে তখন ওদের ব্লগিংগুলো ছোট হতে থাকবে, তাড়াহুড়ো করবে। তা আমাদের পরিস্থিতি কী হবে? আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাদের মধ্যে এখনও একমাত্র জয়শ্রীকে দেখলাম অনলাইন বিজনেস করতে, অনেক আগে থেকে শুরু করেছে। নাইটি করে বেশি, শাড়িও তুলছে। তাই সবাই মিলে যদি অনলাইন বিজনেসটা শুরু করি আমরা, আমি তো করবো না, কারণ আমি পারবো না, আমার ক্ষমতা নেই। তাও মেয়ে বলছিল, মেয়ে একবার করবে বলছিল। অসম্ভব, বাড়িতে পুরুষ মানুষ না থাকলে এটা করা যায় না। তা দেখা যাক কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার শুরু করে কিনা। ব্লগাররা যখন করছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করবে না কেন অনলাইন ব্যবসা? দেখা যাক এবার কে শুরু করে, সেটা নিয়েই ভাবনা চিন্তা করা যাচ্ছে যে কে করে, যে আগে করবে তার লাভ বেশি। তা আমরা দেখেছি প্রিয়া, মৌ, মন্দিরা, কণিকা, এরা সবাই বিজনেস করছে। এবার যে কোয়ালিটি ভালো দিতে পারবে আর যার ভিউয়ার্সরা যাকে বেশি ভালোবাসবে তার ব্যবসা সবারই চলবে। কারণ সবারই একটা আলাদা আলাদা পার্সোনাল ভিউয়ার্স আছে, তাদের ভিউয়ার্সরা তাদের। আর মন্দিরার অ্যাডভান্টেজটা বেশি, ও লোকালে নিজে গিয়ে পার্সেল দিয়ে আসবে বলেছে। বাবা, হ্যালো হ্যালো হ্যালো, দরজা খুলুন, কে? দেখবে মন্দিরা শাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, পার্সেল প্যাকেট। ও দিদি এসো 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 এসো, বসতে দেবে, চা করে দেবে, ভালোবাসা তৈরি হবে। আবার দুটো চারটে বেশি অর্ডার দেবে। তা কালকে ওরা গতকাল লাইভে আসেনি, আমার মনে হয় প্রচুর অর্ডার পড়েছে, মানে যতগুলো শাড়ি দেখিয়েছে সব সেল হয়ে গেছে। সেই জন্য সেগুলো ডেলিভারি দেওয়া, আবার নতুন করে শাড়ি আনা, এই জন্যই হয়তো গতকাল রাতে লাইভে আসেনি। তার আগের দিন রাতের কিছুটা লাইভ আমি দেখেছিলাম, পুরোটা দেখতে পারিনি। তা দেখা যাক, এইভাবে ওদের ব্যবসা, সব ব্লগারদারই ব্যবসা ভালো চলুক, সবাই দুধে ভাতে থাকুক, এটাই কামনা করি ঈশ্বরের কাছে। এবার আসি ব্যবসা সংক্রান্ত গেল, এবার আসি মন্দিরার ব্লগিং নিয়ে। মন্দিরা কালকে বলেছে, ওর টাইটেলটাই ছিল আমার নামে মিথ্যে অপবাদ, মানছি না মানবো না, মানছি না মানবো না, মানছি না মানবো না। ও বলেছে যে ওকে নাকি কে বলেছে যে কমেন্ট করে যে তুমি খুব অগোছলো, সকালবেলা বাসি বিছানার কম্বল সব ছড়িয়ে থাকে বিছানার ওপরে, সেই অবস্থায় মেয়েকে পড়তে বসাও। ও সুন্দর করে উত্তর দিয়েছে। আর আমি এটা দেখেছি, আমি তোর বাড়িতে গেছি, ওই ছোটো ঘরটা সবসময় টিপটপ থাকে, ওখানে কেউ সাধারণত ওই ঘরে ওরা থাকে না। যখন পড়াতে বসায় তখনই শুধু ওই ঘরটায় যায়, আর নইলে ওরা এই বড় ঘরটাই সবসময় থাকে। এটা একদম সত্যি কথা বলেছে। আর অগোছালো বলতে গেলে, অগোছালো খুব একটা নাও, তবে ও খাটের ওপরে বসে সব খাওয়া দাওয়া সব কিছু করে, এটা একটু খারাপ লাগে দেখতে। আগে মেঝেতে বসে খেত, এখন দেখি সবই খাটের ওপরে করে। আর ছোটো ঘরটায় সাধারণত ওর ওইসব কোনো ঝামেলা নেই, এটা সত্যি কথাই, ও টিপটপই থাকে। এরপরে আসি মেয়েকে একা রেখে বাইরে বেরোনো, এটা একটা কথা। কিন্তু রাতের বেলা কোনোদিন ওর মেয়ে একা থাকে না, আর দিনের বেলা থাকে, দিনের বেলা একা থাকে, তালা দেওয়া থাকে, বাইরে দেখি ভেতর দিয়ে তালা দিয়ে চাবি হয়তো দিয়ে রাখে। ওর মেয়ে সাধারণত বাড়িতে যদি অচেনা কেউ আসে, ওর মেয়ে দরজা খোলে না দিনের বেলা, আমি দেখেছি। কারণ আমি একদিন গেছিলাম, যেদিন ঘাটের জামা কাপড় নিয়ে গেছিলাম, সেদিন ওর মা বাবা বাইরে ছিল। তা আমি কড়া নাড়লে জয়ী দূর থেকেই বলে যে তোমাকে তো চিনতে পারছি না, তুমি কে? মা বাবা এখন বাড়িতে নেই, আমি এখন দরজা খুলবো না। তা আমি বলছি, তুই তাহলে বাবা মাকে ফোন করে বল আমার কথা। তা ওর বাবা মা যখন ফোন করেছে তখন বলেছে হ্যাঁ বসতে দে, আন্টিকে দরজা খুলে বসতে দে,
আমরা 5 মিনিটের মধ্যে আসছি। তারপরের পর দেখলাম সোমনাথ আমাকেও ফোন করলো যে আন্টি বসো, আমরা আসছি। আর ওদের ঘরটার যে পজিশনে, চারিদিকে ওদের নিজেদের সব আত্মীয় স্বজন। ওদের জানলা দিয়ে, ওর ছোট মা জানলা, রাস্তার উপরে শ্বশুর মানে শাশুড়ি থাকে, এদিকে এ পাশে ওদের সাইডে ওর ভাসুর যা বাচ্চা নিয়ে থাকে, তারপরে মন্দির আছে। এমন একটা জায়গায় জয়ী থাকে দিনের বেলা, যদিও একা থাকে, ওটাকে একা থাকা বলে না, একা থাকা বলে না, মানে ওর বাড়িতে কেউ ঢুকতে গেলে কারো না কারো চোখে পড়তে হবে। তারপরেও বলবো মন্দিরা, পরিস্থিতি যে দাঁড়িয়েছে, এখন মেয়েরা কোথাও সেফ নেই, কোথাও সেফ নেই। অতএব দিনের বেলাও যদি কোথাও বেরো, অবশ্যই শাশুড়ি মার কাছে রেখেই বেরোনো। আর ওর শাশুড়ি মা ওর মেয়েকে খুবই যত্নে রাখে, খুবই যত্নে রাখে, বলতে নেই ওর মেয়ে ওর শাশুড়ি মার কাছে খুব ভালো থাকে। আর ওর শ্বশুর হচ্ছে ওই নাতনির জীবন। মন্দিরার সোমনাথের মেয়েকে শ্বশুর জীবন দিয়ে ভালোবাসে। কারণ আমি তো দেখেছি ওদের বাড়িতে গিয়ে, ওরা সোমনাথ মন্দিরার ওপরে যতটা ভালোবাসা না আছে, ততটা ভালোবাসা আছে ওদের মেয়ের বাচ্চার প্রতি। কারণ আমরা তো সবসময় জানি টাকা থেকে টাকা সুদের দাম বেশি। আর যে বাড়িতে, ওর বাড়িতে যে ম্যাডাম পড়াতে আসে, সেই ম্যাডাম যখন পড়ায়, ও নিজেই বললো ম্যাডাম যখন পড়ায় তখন আমরা বেরোই। কিন্তু মন্দিরে একটা কথা বলি, এই যে ম্যাডাম যে পড়াতে আসে, এই সময়টা না গার্জেনদের ওই পড়ানোর আশেপাশেই থাকতে হয়, পড়ানোর আশেপাশেই থাকতে হয়। সব কিছু ঠিক আছে এখন, কিন্তু বাচ্চাটার পড়ার দিকে আরেকটু কেয়ার দিতে হবে। যে দিদিমণি পড়ায় খুবই ভালো, এবার রেজাল্টও ভালো করেছে, তার মধ্যে দিয়েও বাবা মার মধ্যে কেউ না কেউ একটু যদি পড়াতে বসায় কাছে নিয়ে, আরও রেজাল্ট ভালো হবে। কারণ আমরা খাটছি কিসের জন্য? আমরা খাটছি কিন্তু এই সন্তানের জন্যই, তাকে মানুষ করা, তার ভবিষ্যৎ তৈরি করা। এই যে টাকা পয়সা যে ইনভেস্ট করা, কিসের জন্য? বাবা মারা গেছে, মা আছে, মাকে দেখা কতটুকু আর খরচ হবে? নিজেদের জীবনযাত্রা, বেশিরভাগ সঞ্চয়টা আমরা করি সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে। তা সেই সন্তান মানুষ করতে গেলে নিজেদের আরও অনেকটা স্যাক্রিফাইস করা লাগে। কিছুটা সময় তাদের সঙ্গে যদি দেওয়া হয়, শুধু শিক্ষা, মানুষ তৈরি হতে গেলে শুধু পুঁথিগত শিক্ষার দরকার হয় না, তার সঙ্গে আরও দরকার হয় বাবা মার সাহচর্য। কারণ একটা মেয়ে যখন, বাচ্চা যখন একা থাকে, সে মোবাইল দেখবে, এবং মোবাইলে এখন অনেক রকম ক্ষতিকারক জিনিস অনলাইনে এসে যায়, এবং সে হয়তো সেটা দেখে, তার তো বাধা দেওয়ার কেউ নেই। কিন্তু বাবা মা যদি বাড়িতে থাকে, অন্য কোনো জিনিস দেখতে গেলেও সেই বাচ্চাটা মনে মনে ভয় পাবে যে না, এটা দেখবো, আমার মা বকবে, আমার বাবা বকবে। হয়তো সে নিজের অজান্তেই বুঝতে পারলো না, কিছু খারাপ জিনিস দেখে ফেললো। আর বাচ্চাদের মধ্যে কিন্তু এই ইফেক্টটা বেশি পড়ে। সেই জন্য বলছি, দিনের বেলাও যদি তোমরা কোথাও বেরো, অবশ্যই তোমার মা বাবার কাছে, মায়ের কাছে জয়ীকে রেখে বেরো। আর জয়ী খুব বুদ্ধিমতী মেয়ে, আমি দেখেছি তো, বয়স অনুপাতে ওর বুদ্ধি খুব তীক্ষ্ণ বুদ্ধি। ওর কথাবার্তা, ওর আলাপ মানুষকে খুব আপন করে নেয়। আমাকে ফোন করলে, এই তো কয়েকদিন আগে ফোন করেছিল, টুনি দিদা তুমি কেমন আছো? আমার তো খোঁজ নাও না। অ্যাকচুয়ালি ওকে ফোন করা হয় না, নানান ব্যস্ততার মধ্যে দিয়ে ওকে ফোন করা হয় না। ও মাঝে মাঝে ফোন করে, মানে তুমি কি আমাকে ভুলে গেলে? তুমি কি আমাকে একটু খবর নিতে পারো না? এই যে যে দাবি দিয়ে যে কথাটা, সত্যি তখন নিজের গিল্টি ফিল হয় যে সত্যি এই বাচ্চাটা আমার কথা মনে করে, আমাদের মতো কারোর কথা মনে করে। ওর বাড়িতে যে যায় তাকেই ও বেশিরভাগ একবারে থেকে দুবার গেলে আপন করে নেয়। খুব ভালো লাগে মেয়েটার আচার ব্যবহার সত্যিই ভালো। অ্যাকচুয়ালি ওর মায়ের ব্যবহার তো খারাপ না, মিশতে পারে, ওর মা ঠাকুমা সবার সঙ্গে ভালোভাবে মিশতে পারে। যাই হোক, এখন হয়তো তোমরা ভাবছো যে তুমি কি এখন তেল মারছো? না, তেল মারামারির কোনো ব্যাপার না ভাই। কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের তো কন্টেন্ট পেলে কন্টেন্ট করতেই হবে। আর ওর সাথে তো আমার ঝগড়া মারামারি কিছু হয়নি না। ওরা যেটা করেছে সেটা ওদের ব্যাপার, সেটা নিয়ে আমি বলেছি আর কোনো কথা বলবো না। যেটা বলার আমি বলে দিয়েছি, সেটা ভুল বলি ঠিক বলি, যা বলি বলে দিয়েছি। আর আমি এটা বলেও নিয়েছি যে সোমনাথকে এইভাবে হয়তো রাগের মাথায় বলে ফেলেছি, এটা ঠিক হয়নি বলা। যাই হোক, আমাদের
হ্যাঁ, আমাদের কথা ধূলিসাৎ করে দিয়ে সোমনাথ তো এখন কাজ করছে। সোমনাথ এখন কাজ করছে, কাজের মধ্যে থাকলে ওর মানসিকতা ভালো থাকবে। আর সব থেকে বড় কথা, যেটা টেনশন ছিল সেই টেনশন দূর হয়েছে। এখন আর সেই ধরনের কন্ট্রোভার্সি হবে না, যেটাই ও মানে নিজেকে খারাপ ফিল করে। আর সব থেকে বড় কথা কি জানো তো, এই কিছু কিছু মানুষ থাকে, তারা তারা কেমন যে এই দিন চলে যাচ্ছে, আমার অসুবিধা কোথায় আছে। তারা কিন্তু তাদের চাহিদা খুব বেশি থাকে না। টাকার নেশা এটা কিন্তু অনেকের থাকে না। এটা যে ভালো লক্ষণ সেটাও বলবো না, খারাপ লক্ষণ সেটাও বলবো না। অনেক মানুষের চাহিদা অনেক, যতই থাকুক তাদের কিন্তু সেটাকে ভাবে কি এটা অনেক কম, আরো বেশি দরকার। সোমনাথের মধ্যে কিন্তু এই চাহিদাটা খুব বেশি নেই যে আমাকে এক গাদা টাকা ইনকাম করতে হবে, এটা কিন্তু নেই। ও অল্পতেই খুশি হয়, অল্পতেই খুশি হয়। আর ওর যে ট্রেডিংয়ের ব্যবসা, সেই ব্যবসার পুঁজি দিয়েই, ও ট্রেডিংয়ের যে কাজ করে সেটার পুঁজি দিয়েই ও এই কাপড়ের ব্যবসাটা শুরু করেছে। সব থেকে ভালো লাগছে যে এই ট্রেডিং নিয়ে সবাই আমরা বলেছি, ও মন্দিরা এখনো বলে ওখান থেকে। যাই হোক, সেই ব্যবসাটা দিয়ে যদি কাপড় ব্যবসা খুলেছে, এটা যদি দাঁড়িয়ে যায় তাহলে জয় হোক ট্রেডিংয়ের। যাই হোক, ট্রেডিং কি আমি অতটা বুঝি না। আর এই যে কাপড় কিনতে যাবে, বাইরে বেরোবে, ওরা তো ঘুরতেই সাধারণত বাইরে বেরোয়। কাপড় কিনতে যাবে, কাপড় কিনে আনবে, তার রেট ঠিক করবে, তারপরে অনলাইন যেটা অর্ডার এলো সেটাকে প্যাকেটিং করা। এই যে ব্যস্ততা, এই ব্যস্ততার মধ্যে ওরা যদি নিজেকে সঠিকভাবে জড়িয়ে ফেলতে পারে তাহলে ওরা ভালো থাকবে। বেশিক্ষণ চুপচাপ করে বসে থাকা, এই শুধু বাজারঘাট করা, খাওয়া, ঘুমানো, এটা একটা জীবন না। ব্যস্ততার মধ্যে দিয়ে বেঁচে থাকাটাই হচ্ছে জীবন। এবং নিজেকে তুমি যত ব্যস্ত রাখবা তত খারাপ জিনিস তোমার কাছে ঘেঁষতে পারবে না। আর যত তুমি ব্যস্ততা থেকে নিজেকে সরিয়ে রাখবা তত মানুষ নানান রকম চিন্তা ভাবনা মানুষের মধ্যে আসে। তবে একটা কথা বলবো, যে যেটা তোমরা ধরেছো এটা ধরে রেখো, দুদিন করে ছেড়ে দিও না, দুদিন করে ছেড়ে দিও না। হয়তো দেখলে যে তোর লাভ হচ্ছে না, পরিশ্রম হচ্ছে না, লাভ হচ্ছে, লাভ কম হোক, প্রথম দিকে লাভ কম হবে, কারণ বুঝে ওঠা, ব্যবসাটা বুঝে ওঠা। ওদের তো রক্তে ব্যবসা নেই, মন্দিরের রক্তে ব্যবসা আছে বললো, যে ওর জেঠু, তারপরে এই সবাই কাপড়ের ব্যবসা। কাপড়ের ব্যবসা কিন্তু মারাত্মক লাভ যদি বুঝে করতে পারে। আর আরেকটা কথা কি, বিজনেসের সেল যদি বেশি হয়, লাভ কম হলেও কোনো অসুবিধা হয় না। ব্যবসাটা ধরে রাখতে হবে, এটাই হচ্ছে আসল কথা। এবার ওরা কতদিন ধরে রাখতে পারবে সেটা ওদের ব্যাপার। তবে মন্দিরাকে বলবো, খুব তাড়াতাড়ি একটা কাজের লোক দেখো, খুব তাড়াতাড়ি একটা কাজের লোক দেখো। কাজের লোকে বাইরের কাজগুলো করে দেয়, ও রান্নাটা একটু ওটার মধ্যে হয়ে যায়। আর সবটাই বাইরের লোক দিয়ে করালে তখন ব্লগিংও হবে না। সেই জন্য করো, তুমি কাজ করো, রান্না বান্না করো। এখন তো ওয়াশিং মেশিন এসে গেছে, জামা কাপড় কাচারও কোনো প্রবলেম নেই। তবে বাসন ধোয়ার মেশিনটা কিনিস না, ওটা কিনিস না। ওর থেকে একটা কাজের লোক রেখে দে, ঘর মোছা, বাসন মাজা, এইটুকু করে দিয়ে যা, রান্নাবান্না নিজে কর, দেখবি ঠিক চলে যাবে। আর এখন দেখছি এই বিশেষ করে বিজনেসটা শুরু হওয়ার পর থেকে কমেন্টগুলো খুব ভালো পড়েছে, সবাই অ্যাপ্রিসিয়েট করছে, ব্যবসাটা শুরু করেছো খুব ভালো হয়েছে। এবং এই বুকিং নেওয়ার সময় দেখিস না, একজন বারবার কমেন্ট করছিল হুগলিতে আসবে কিনা। আমি বলে দিচ্ছি যাবে, যাবে না কেন, কুরিয়ার করে দেবে দূরের গুলো। এগুলো খেয়াল রাখতে হবে, কমেন্ট অন্য মোবাইল দিয়ে কমেন্ট দেখতে হবে। বুকিং, একটা বুকিং সরে গেলে মুশকিল আছে। খরিদ্দার লক্ষ্মী, তাদের কমেন্টগুলো দেখতে হবে। তবে আরেকটা কথা, যে কমেন্ট যেটা বলছিলাম, খুব সুন্দর সুন্দর কমেন্ট পড়েছে। তা দুটো একটা কমেন্ট দেখি, ভালো কমেন্ট পড়তে তো ভালোই লাগে। কমেন্ট আছে খুবই হাসির কমেন্ট। দিদি ভাই, কারোর কথায় কান দিও না, যে যেমন তারা তেমনি ভাববে। তারা চোখে টিনের চশমা আর কানে গোবর দিয়ে রাখে, তাই চোখেও দেখে না, কানেও শুনতে পায় না। দারুণ, টিনের চশমা আর গোবর কানে দিয়ে রাখে। দিদি, তুমি আগে কত নতুন নতুন ভিডিও করতে এবং মেকআপ ভিডিও করতে, আর শুধু ডেইলি ব্লগ, এখন শুধু ডেইলি ব্লগ করো। আমরা একটু নতুনত্ব দেখতে চাই।
মন্দিরা নূতনত্ব কিছু চাই। এই নূতনত্ব কেন? শাড়ির বিজনেস করছে, এ লাইভ করবে, এটাও তো একটা নতুন 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 শাড়ি দেখাবে। মন্দিরাদিকে বলেছি তুমি পারবে না। মন্দিরাদিকে কে বলেছে তুমি পারবে না? তুমি পারবে। তুমি কত মিষ্টি একটা মেয়ে, তোমার কথা শুনলে মন জুড়িয়ে যায়। সোমনাথদার পাশে থাকো, লাভ লাভ অবশ্যই পারবে। সোমনাথকে একটা দোকান করে দিও, সুন্দর হবে, বিজনেসটা করুক। তুমি মাঝে মাঝে দোকানে লাইভ করবে, শুভেচ্ছা রইল। লোকের কথায় কান দিও না, সারা জীবন লোকে কাঠি করবে, কেউ ভালোটা দেখতে পারে না, খারাপটাই দেখবে। এটা কেন করলে, ওটা কেন করলে, বলতেই থাকবে। নিজের মতো করে থাকো, ভালো থাকো। এই মন্দিরাকেই তো আমরা দেখতে যাই, খুব ভালো লাগছে। মন্দিরা খুব ভালো থেকো। আমি ফার্স্ট কমেন্ট করলাম, দিদি ভাই কেমন আছো? কালকে তোমার লাইফটা খুব সুন্দর হয়েছে। সৌভিক্ষী গার্মেন্টসের জন্য অনেক ভালোবাসা তোমাকে, লাভ ইউ দিদি ভাই। এই যে প্রত্যেকটা কমেন্ট, যে সুন্দর সুন্দর কমেন্ট এসেছে, এই কমেন্ট দেখেই বোঝা যায় তোমাদের ব্যবসাটাকে সবাই ভালো মনে নিয়েছে। এবং এটা যদি তোমরা চালিয়ে যেতে পারো, অবশ্যই অবশ্যই তোমরা সাকসেস হবে। আর সবাই যে কমেন্ট করে খারাপ উদ্দেশ্যে বলে তা না। আর তুমি সেই কথাগুলো এখন শোনাও, কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যেটা এমএস ফ্যামিলির সঙ্গে যায় না। আগে এমএস ফ্যামিলিতে প্রত্যেকটা কমেন্টে লাভ রিয়াক্ট আসতো, প্রত্যেকটা কমেন্টে। আর এখন এমএস ফ্যামিলি কোনো লাভ রিয়াক্টই দেয় না। আমি জিজ্ঞেস করেছিলাম, তোকে যারা খারাপ বলে তাদেরও তুই লাভ রিয়াক্ট দিস, আবার তোকে যারা ভালো বলে তাদেরও তুই লাভ রিয়াক্ট দিস, এটা কেমন হয়? বলছে ওটা হচ্ছে এমএস ফ্যামিলির বৈশিষ্ট্য। না মন্দিরা, এমএস ফ্যামিলির বৈশিষ্ট্য কি হারিয়ে গেল? লাভ রিয়াক্ট দেখছি না। ও প্রত্যেকটা কমেন্ট পড়ে, আমি জানি, আমি দেখেছি, খুঁটে খুঁটে কমেন্ট পড়ে। আমি মৌকে আর মন্দিরাকে দেখেছি, ব্লগার সবাই সবাই এরা কমেন্টের উপরে কিন্তু যোগ দেয়। যে ভিডিওটা দেখে, ভিডিওটা দেখার সাথে সাথে তারা কমেন্ট বক্সগুলো চেক করে। তাহলে লাভ রিয়াক্ট দেওয়া কেন ভুলে গেলি? এখন তো কোনো নেগেটিভ কমেন্ট আসছে না, কোনো নেগেটিভ কমেন্ট আসছে না, এখন তো সবই পজিটিভ কমেন্ট। তাহলে এখন লাভ রিয়াক্ট দেওয়া বন্ধ কেন করলি? আশা করব এটা আবার চালু করবি। তা ওদের ব্যবসাকে অ্যাপ্রিসিয়েট করে এবং আশীর্বাদ করি ওদের ব্যবসা যেন ভালো থাকে, ওরা ভালো থাকুক ওদের পরিবার নিয়ে, স্বামী স্ত্রী সন্তান মিলে, শ্বশুর শাশুড়ি ননদ সবাইকে নিয়ে ওরা ভালো থাকুক, এই ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা সাবধানে থেকো। টাটা।